আপকি আদালতে ক্রিকেট স্টার গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি শুধু টাকার জন্যই খেলেন। গৌতম বলছিলেন, পরামর্শ দিচ্ছিলেন যে প্রত্যেককে দেশের জন্য কিছু না কিছু করতে হবে, কিন্তু ইমপ্রেশনটা হলো যে শুধু আপনি নন, অধিকাংশ ক্রিকেটারই নাকি টাকা কামানোর জন্য ক্রিকেট খেলে। কিন্তু কিভাবে? দেখুন, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আমি জানতে পেরেছি যে টেস্ট ক্রিকেট খেললে 7 লাখ টাকা পাওয়া যায়, ওয়ানডে খেললে 4 লাখ টাকা পাওয়া যায়, আর আইপিএল যদি গৌতম গম্ভীর খেলেন তাহলে 79 লাখ টাকা পান। তো স্বাভাবিক 79 লক্ষ টাকা ছেড়ে দেবেন? দেখুন স্যার, যদি এটা কেউ হয়তো জানে না, এটা অনেকেই, যে ধরুন যদি আপনি 5টা ম্যাচ আইপিএল এর খেলেন, তবে 5টা ম্যাচ খেলার জন্য আপনি পুরো টাকাটা পাবেন। তো এর কোনো এই যেমন পিছনে অনেক লোক অনেক কথাই বলেছেন যে 5টা ম্যাচের পর আমি হয়তো আর নাই খেলতাম, আর যদি না খেলতাম তাতে কিছু যেতে আসতেও না। এর আগে এরকম কন্ট্রোভার্সি ছিল যে আমি ওয়েস্ট ইন্ডিজ ট্যুর মিস করেছি, আইপিএল মিস করিনি। বিশন সিং বেদি, যিনি আমাদের ফর্মার ক্যাপ্টেন ছিলেন, উনি বলেছিলেন যে গৌতম গম্ভীর এপ্রিল মাসে ওয়ার্ল্ড কাপ চলাকালীন চোট পেয়েছিল, কিন্তু আইপিএল খেলার জন্য উনি সেই মুহূর্তে চিকিৎসা করাননি। এটা কি সত্যি? তো প্রথমে তো উইথ ডিউ রেসপেক্ট টু মিস্টার বেদি, বলার আগে ওনার ফ্যাক্ট জানা উচিত ছিল যে আসল সত্যিটা কি। প্রথমত আমি এমন কোনো চোট পাইনি, সেটা সামান্য একটা ক্ষত ছিল। ক্রিকেটার হয়ে ওনার এটা জানা উচিত ছিল যে ক্রিকেট যারা খেলে অধিকাংশ সময় এরকম ছোটোখাটো চোট সবাই কিন্তু পেয়ে থাকেন, এটাই খুবই স্বাভাবিক। তো ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমি রান নিতে গিয়ে পড়ে গিয়েছিলাম, কিন্তু তারপর অবভিয়াসলি এত আনন্দ ছিল যে কাঁধের ব্যথার কথা ভুলেই গেছিলাম আনন্দের চোটে। দুদিন পর আমার কাঁধে ব্যথা শুরু হয় এবং তারপর আমি ফিজিওকে দেখাই, আর ফিজিওকে দেখানোর পর উনি বলেন তেমন কোনো চোট নয়। তারপর আমি খেলতে থাকি, পুরো আইপিএলে আমি পুরো ফিট হয়ে খেলেছি, ফিল্ডিং করেছি, পুরো দস্তু থ্রো করেছি। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের যে লাস্ট ম্যাচ ছিল, লিগ ম্যাচ কলকাতায়, সেখানে আমি আবার পড়ে যাই ফিল্ডিং করতে গিয়ে। তারপর আমি আবার থ্রো করি, আর তারপর সেই চোট বা ওই ব্যথাটা আবার বেড়ে গিয়েছিল। তো আমার মনে আছে যে 22 তারিখে আমাদের সেই ম্যাচ ছিল, আর তারপর ব্যথাটা এতই বেড়ে গিয়েছিল যে ম্যাচের পরে আমরা সিদ্ধান্ত নিই যে এমআরআই করাতে হবে। 23 তারিখে আমরা বম্বে পৌঁছে এমআরআই করাই। 22nd কলকাতাতে ম্যাচ ছিল, আর 25th প্লে অফের ম্যাচ ছিল। তারপর 23rd আমি ফিজিওর সঙ্গে গিয়ে সকালে, মানে টিম বিকেলে আসছিল আর আমি সকালে এমআরআই করাই। 24th এমআরআই এর রিপোর্ট আসে, কারণ একদিন পরে এমআরআই এর রিপোর্ট আসে। 24th রাতে এমআরআই এর রিপোর্ট আসে, আর 25th আমাদের প্লে অফের ম্যাচ ছিল। আমি আপনাকে এক্স্যাক্ট কথাটা বলছি, 25th আমাদের প্লে অফের ম্যাচ ছিল। ফিজিও আমাকে বললো যে রিপোর্ট এসে গেছে। আমি বললাম রিপোর্ট যাই আসুক, আমি এই ম্যাচ খেলবো, এটা আমার পার্সোনাল ইচ্ছে। তো উনি বললেন টিমের সঙ্গে একবার ডিসকাস করতে। আমি বললাম রিপোর্ট যাই হোক না কেন, এই ম্যাচ আমি খেলবো, কারণ এই প্রথমবার কেকেআর প্লে অফ ম্যাচের সুযোগ পেয়েছিল। আমি ক্যাপ্টেন হয়ে কোনো রকমভাবেই না খেলে টিমকে বিপদে ফেলতে পারবো না। আমি শুধু এটাই জানতে চেয়েছিলাম যে যদি এই ম্যাচে আমি খেলি তো কতটা এফেক্ট হতে পারে বা হতে পারে না। হি সেড খুব একটা এফেক্ট হবে না, আর খুব ক্ষতিও হবে না। আই সেড কিছু হোক বা না হোক আমি এই ম্যাচটা খেলবো, আর এটা আমার পার্সোনাল ডিসিশন। দেখুন, আপনি চোট পেয়েছিলেন, এমআরআই এর রিপোর্ট আপনি দেখেননি, অথচ আপনি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো লোকে তো ভাবতেই পারে যে এই পুরোটাই টাকা কামানোর একটা ছল। দ্যাট টাইম আমার মাথায় শুধু এটাই ছিল যে কেকেআর আমাকে এত সাপোর্ট করেছিল, সাপোর্ট স্টাফ ওনার আমাকে এত সাপোর্ট করেছে। তাছাড়া প্রথমবার 3 বছরে কেকেআর প্লে অফ খেলার সুযোগ পেয়েছিল। তাই যদি ইঞ্জুরি থেকেও থাকে বা আমার শোল্ডারে যদি আমার ইঞ্জুরি থেকেও থাকে, আমি এই ম্যাচটা খেলতে চাই, কারণ কোনোভাবেই আমি আমার টিমকে বিপদে ফেলতে পারি না। এক্স্যাক্টলি এটাই হয়েছিল। যদি কিছু লুকোনোরই হতো তাহলে প্রথম কথা হলো 24 তারিখে আমি বিসিসিআইকে মেইলই করতাম না আমার স্ক্যানগুলো। 24th রিপোর্ট এসেছিল, আর আমি 25th স্ক্যানগুলো মেল করে দিই। আমি 25 তারিখে না করে 26 তারিখেও কিন্তু মেল করতে পারতাম, কিন্তু আমরা 25 তারিখেই মেল করি এই কারণে, কারণ আমি কিছু লুকোতেই চাই। যে ইমপ্রেশন তৈরি হয়েছিল যে আপনি যদি চোট না লুকোতেন তবে বিসিসিআই আপনাকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে সিলেক্ট করতো না। স্যার, সিলেক্টর জানতো না যে আপনার কতটা চোট ছিল। না স্যার, সত্যি কথা হলো সেরকম চোট তো ছিলই না। আর ইনজুরি সিলেকশন যখন আইপিএল এর সময় হয়েছিল, আর আমি চোট পেয়েছিলাম 22 তারিখে, কিন্তু তার আগেই আমি ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট হয়ে গিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজের জন্য। কিন্তু তখন তো আমি ইনজুর্ড ছিলাম না। যদি এমন কিছু ঘটতো তাহলে আমি নিজেই সিলেক্টরদের বলতাম যে আমি যেতে পারবো না, তোমরা আমাকে ক্যাপ্টেন বানিও না। 25 তারিখের ম্যাচটা না খেলতেন, আপনার চোটও সেরে যেত, ওয়েস্ট ইন্ডিজ চলে যেতেন, দেশের জন্য খেলতেন, তাই না? স্যার, যদি 24 তারিখে আমাকে ফিজিও বলতো যে 4 থেকে 6 সপ্তাহের একটা ব্রেক চাই, তাহলে
তো সেক্ষেত্রে আমি ওয়েস্ট ইন্ডিজ যেতেই পারতাম না। লোকজনকে এটা বুঝতে হবে যে ফিজিও যখন বললো যে 4 থেকে 6 সপ্তাহ খেলা যাবে না, তো 25 তারিখের ম্যাচ খেলি বা না খেলি তাতে কিছু যাবে আসবে না, একটা ম্যাচ খেললে তেমন কিছু ক্ষতি হবে না। আমি তেমন কিছু করিও নি, আমি তাড়াতাড়ি আউট হয়ে যাইনি, আর না আমি ইনজুরিতে খুব প্রেশার দিয়েছি। 4 থেকে 6 সপ্তাহ রেস্ট বলে দিয়েছিল, কিন্তু একটা ম্যাচে কিছু যায় আসে না। তো আমাকে নিয়ে এই যে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল যে আমি 25-এর ম্যাচ যদি না খেলতাম তাহলে আমি ওয়েস্ট ইন্ডিজ যেতে পারতাম, ইট ইজ অল ফলস অ্যান্ড দের ইজ নো ট্রুথ ইন দিস। তাহলে এরকম ইমেজ কেন তৈরি হয় যখন খবরের কাগজে আমরা দেখি, টিভি নিউজে দেখি যে গৌতম গম্ভীরকে শাহরুখ খান 11 কোটি দিয়ে কিনে নিয়েছে? স্যার হ্যাঁ, এইটা আই থিঙ্ক এখন যেহেতু পাবলিক জেনে গিয়েছে যে আমরা কত টাকা পাই, আমার ধারণা সেই কারণেই তারা বলেন যে আমরা টাকার জন্য খেলি, কিন্তু তেমনটা পাবলিকের তো মনে হবে যেহেতু কিনে নিয়েছে আপনাকে খেলতেই হবে। একদমই না। আই থিঙ্ক দিস ইজ অ্যাবসলিউটলি রং। শাহরুখ এমন একজন মানুষ, আই থিঙ্ক উনি আজ পর্যন্ত পুরো টুর্নামেন্টে আমাকে প্রেশারাইজ করেনি যে আমাকে খেলতেই হবে যেভাবেই হোক, কোনো ওনারই না বা কোনো সাপোর্ট স্টাফই কথা বলে। ওই যে শেষ ম্যাচটা ছিল ওই সময় কেকেআর এর তরফ থেকে অথবা শাহরুখ খানের তরফ থেকে কোনো রকম চাপ আপনাকে দেওয়া হয়নি? কিচ্ছু না, কেউ কিচ্ছু বলেনি। ওটা আমার পার্সোনাল ডিসিশন ছিল, কারণ আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমার টিমকে লেট ডাউন করতে পারি না। অবশ্যই আমার উপর কেকেআর এর রেসপন্সিবিলিটি ছিল, কারণ ওনারা আমাকে কিছু ভেবেই ওরা আমাকে ক্যাপ্টেন বানিয়েছিল। তো ওরা যদি আমার উপর বিশ্বাস করে কেকেআর এর রেসপন্সিবিলিটি দিতে পারেন যে এই ম্যাচটা খেলতে হবে, সেই জন্য আমি ম্যাচটা খেলেছি। আর শাহরুখ যেরকম ধরনের একজন মানুষ, ও আমাকে কখনোই এই কথাটা বলেনি যে যেভাবেই হোক তোমাকে এই ম্যাচটা আজকে খেলতেই হবে। আই থিঙ্ক ওটা আমার পার্সোনাল ডিসিশন ছিল, এর সঙ্গে কেকেআরের কোনো সম্পর্কই নেই, কারণ ডিসিশনটা আমার ছিল যে ওই ম্যাচটা আমি খেলবো। সুতরাং লোকের বলার আগে কি বলছে সেটা ভেবে বলা উচিত। পাবলিক এটাও জানতে চায় যে কিভাবে আপনি সব থেকে দামি ক্রিকেটার হয়ে উঠলেন। অনেক বড় বড় ক্রিকেটার ছিলেন যাদের নিলাম চলছিল, সেখানে গৌতম গম্ভীরের ওপর শাহরুখ খান 11 কোটি টাকা ঢাললেন। স্যার বড় প্লেয়ার তো আই থিঙ্ক মানুষজন বানায়, বড় কেউ হয়ে আসে না। টু বি অনেস্ট, আমার কাছে সব প্লেয়ারই একরকম, সেটা ইন্ডিয়া টিমের যে কেউ হতে পারে। আই থিঙ্ক ফর মি এভরিওয়ান ইজ ইকুয়াল, ফ্রম ঈশান টু বিরাট টু এনিওয়ান টু MS ধোনি, এভরিওয়ান ইজ ইকুয়াল। যখন আপনি দেশের জন্য খেলছেন তখন তার মধ্যে বড় ছোট কেউ হয় না। তবে হ্যাঁ, যদি শাহরুখ খান এবং বাকি সব ফ্র্যাঞ্চাইজি আমাকে নিয়ে যদি কিছু ভেবে থাকে, আমায় ভরসা করে যে আমি আমার 100% দিতে পারবো, টিমের জন্য ভালো পারফর্ম করতে পারবো, হয়তো সেই কারণেই। আর আপনি যদি একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলেন তাহলে আপনি কখনো এক্সপেন্সিভ প্লেয়ার হতে পারবেন না। যখন 3টে বা 4টে ফ্র্যাঞ্চাইজি আপনাকে নিতে চায় তখনই কিন্তু আপনার রেটটা বাড়তে পারে। বাট আই থিঙ্ক শাহরুখ খান যখন আমার উপরে ট্রাস্ট করেছিল, তখন সেটা আমার পার্সোনাল রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায় যে যখন উনি আমার বিশ্বাস রেখেছেন তখন আমার সেটা দায়িত্ব বর্তায় যে আমিও সেই রেসপন্সিবিলিটির পালন করি। হয়তো এটাই একটা কারণ ছিল যে আমি ওই ম্যাচটা খেলতে চাইছিলাম, মানি পয়েন্ট অফ ভিউ থেকে নয়, ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু এটা আপনার খারাপ লাগেনি যে আদতে আপনি দিল্লির মানুষ, আপনি দিল্লিতে বড় হয়েছেন, দিল্লিতে খেলেছেন, কিন্তু IPL এর জন্য আপনি বাবুমশাই হয়ে গেলেন? আই থিঙ্ক দ্য অ্যামাউন্ট অফ সাপোর্ট আই হ্যাভ গট ফ্রম দ্য এন্টায়ার ক্যালকাটা পিপল, যতটা ভালোবাসা আর সাপোর্ট আমি পেয়েছি, ওরা সবাই আর ভালোবাসা পেলেন। কলকাতার মানুষ তো রেগে গিয়েছিল কারণ শাহরুখ দাদাকে সরিয়ে আপনাকে ক্যাপ্টেন বানিয়েছিলেন। দেখুন স্যার, প্রথম ম্যাচে আপনাকে সত্যি কথা বলবো, প্রথম ম্যাচে খুব বেশি লোক আসেনি, কিন্তু তারপর যদি আপনি দেখেন প্রতিটা ম্যাচে হাউসফুল ছিল। আর ইডেনের হাউসফুল মানে যে পাবলিক কিন্তু আপনাকে সাপোর্ট করছে, যেখানে 70-75 হাজার লোকের ক্যাপাসিটি, আর তারা যদি আপনাকে সাপোর্ট করে তাহলে বোঝাই যায় যে আই থিঙ্ক পিপল ওয়ান্ট টু সি। কিন্তু আমি তো শুনেছি কলকাতাতে সবাই একজনকে ক্রিকেটার হিসেবে মানেন, তিনি হলেন সৌরভ গাঙ্গুলি। পাবলিক মাঠে ওনারই খেলা দেখতে যান। দেখুন, না এটা একেবারেই সত্যি নয়। আর যদি এটা সত্যি হতো তাহলে লোক তো ম্যাচ দেখতেই আসতো না। হ্যাঁ, প্রথম ম্যাচে এটা আমি স্বীকার করি যে লোক কম ছিল, কিন্তু তারপর 6টা ম্যাচে পুরো ক্রাউড, মানে স্টেডিয়াম একেবারে ফুল ছিল। অনেকের তো এই মত যে IPL কে কিন্তু সেই ভ্যালু দেওয়া হয় না। যেমন উদাহরণ দিচ্ছি রিকি পন্টিং এর, উদাহরণ দিচ্ছি মাইকেল ক্লার্কের। ওনারা IPL এই জন্য খেলেননি কারণ দেশের জন্য ওনাদের পরে টুর্নামেন্ট খেলতে হতো, কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটারদের এই ব্যাপারটা আমি দেখিনি। দেখুন, IPL হলো BCCI একটা টুর্নামেন্ট, IPL একটা ডোমেস্টিক টুর্নামেন্ট। তো ইন্ডিয়ান ক্রিকেটাররাই যদি IPL না খেলে তাহলে IPL চলবে কি করে? লোক ভুলে যায় যে IPL আমাদেরই একটা টুর্নামেন্ট, ঠিক যেমন রঞ্জি ট্রফি, দেওদার ট্রফি বা দিলীপ ট্রফি এরকম ডোমেস্টিক টুর্নামেন্ট। তবে লোক শুধু IPL এর টাকাটাই দেখে, কিন্তু এর পজিটিভ দিকটাও তো ভাবতে হবে। কত ভালো ভালো ক্রিকেটারকে আমরা পেয়েছি, আমাদের স্ট্রেংথ কতটা বেড়েছে IPL থেকে। সামওয়ান লাইক ইউসুফ পাঠান, রবীন্দ্র জাডেজা, গোনি, এই ছেলেরা যেমন ঋদ্ধিমান সাহা, এরা সবাই IPL খেলে ইন্ডিয়াকেও রিপ্রেজেন্ট করেছে। যখন বলা হয় যে পুল অফ প্লেয়ার্স আর টিম স্ট্রেংথ বাড়াতে হবে, তো এভাবেও এটা দেখা যায় যে IPL খেলে টিমের স্ট্রেংথ কতটা বেড়েছে, যার সুযোগ কিন্তু অন্যান্য দেশগুলো পায়নি। আমার এখনো মনে আছে যখন অ্যান্ড্রু ফ্লিনটফ বলেছিল, যখন আমরা 6-0 ইংল্যান্ডকে হারিয়েছিলাম ইন্ডিয়াতে, তখন ও বলেছিল যে ইন্ডিয়া আমাদেরকে 6-0 হারাতে পেরেছে, তার একমাত্র কারণ হলো IPL। কারণ এখন ইন্ডিয়ান প্লেয়াররা অনেক ফ্রিলি খেলে, ওরা অনেক বেশি ফ্রিডম পেয়েছে এবং অনেক সিকিউরিটি পেয়েছে। কারণ ওরা IPL-এ ভালো খেললে
ওরা অনেক ফ্রি হয়ে খেলে। তো আইপিএল এর অনেক পজিটিভ দিক আছে। আইপিএল আপনাকে এত প্লেয়ার দিয়েছে, তো আপনারা শুধু এটা কেন ভাবেন যে আইপিএল শুধু পয়সার জন্যই খেলে সবাই? আইপিএল অনেক নতুন ট্যালেন্টও দিয়েছে। আইপিএল থেকে বহু প্লেয়ার ইন্ডিয়া আইপিএল খেলেছে। দেখে মনে হয় যে নাটক বেশি, খেলা কম। দেখুন, হয়তো বাইরের লোকের মনে হতেই পারে যে আইপিএলে অনেক বেশি নাটক হয়, কিন্তু কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করলে সে বলবে এই খেলার প্রেশারও ইন্ডিয়ার যে কোনো টুর্নামেন্টের মতোই বড়। আইপিএলে সব তাবড় তাবড় ক্রিকেটাররা খেলে, প্রত্যেক টিম সমানভাবে ব্যালেন্সড। আইপিএলে ক্রিকেট ভালো না হলে আইপিএল কোনোদিন সাকসেসফুল হতো না। আমি আপনার কাছে জানতে চাই, আপনি এত ভালো দেখতে তবুও আপনাকে কোনো বিজ্ঞাপনে দেখা যায় না, এটা নিয়ে আপনি কি ভাবছেন বলুন? দেখুন, আমি একজন ক্রিকেটার এবং আমার কাজ হলো ক্রিকেট খেলা, ফিল্ডে গিয়ে পারফর্ম করা। বাকি কিছু যদি আসে তাহলে সেটা আসবে, কিন্তু আমি এটা নিয়ে কখনো খুব একটা ভাবি না, কারণ শোবিজ নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। কারণ আমাকে সিলেক্ট করা হয়েছে ক্রিকেট খেলার জন্য এবং রান বানানোর জন্য। আর বাকি সব কিছুর জন্য অন্য লোকজন আছে, তার একটা আলাদা ইন্ডাস্ট্রি আছে। আমাকে যখন সিলেক্ট করা হয় তার মানে এটা নয় যে আমি বেশি অ্যাড করি বা না করি। আমার কাজ হলো রান করা আর ইন্ডিয়াকে জেতানো এবং ভালো পারফর্ম করা। আমি শুধু এটা নিয়েই ভাবি, আর বাকি কিছু যদি এর সঙ্গে আসে। উনি বলছেন আপনি এত ভালো দেখতে, আপনি সিনেমাতে অভিনয় করতে পারতেন। কারণ এমন অনেক ক্রিকেটার আছেন যাদের দেখতে হয়তো অতটা ভালো নয়, কিন্তু তাদের ফিল্ম স্টারদের সাথে সবসময় দেখা যায়। স্যার, আমি এ ব্যাপারে কখনো অনেস্টলি ভাবিনি এ বিষয়ে, আর আমার কোনো শখও নেই এ নিয়ে। আই থিঙ্ক যতদিন ক্রিকেট খেলবো মন দিয়ে খেলবো এবং দেশকে জেতানোর চেষ্টা করে যাব। বাকি অন্য কিছু যখন শেষ হবে তখন ভাববো, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়ার মতো কোনো উদ্দেশ্য আমার নেই। কিন্তু যখন শাহরুখের সাথে থাকেন তখন কি আপনার মনে হয়? না স্যার, কখনোই না। আই থিঙ্ক ওনার আলাদা ইন্ডাস্ট্রি আর আমার আলাদা। আমার কাজ হলো ক্রিকেট খেলা এবং ভালো পারফর্ম করা। এই পর্যন্তই সীমিত থাকতে দিন স্যার, বাস। বাকি আর কিছু আমার কোনো শখ নেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়ার। গৌতম, খুব ভালো বললেন আপনি।